আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে এবং এই ম্যাচটাকে কেন্দ্র করে আশা প্রত্যাশার পারদ কিন্তু বাড়ছে। তবে তার আগে ভুটানের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ রয়েছে সেখানেই কিন্তু হাবিয়ার কাবরেরাকে একটা কম্বিনেশন তৈরি করে ফেলতে হবে। সাধারণত এখানে একটা বড় রকমের চ্যালেঞ্জ এমনিতেই চলে এসেছে। হামজা চৌধুরী ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবেন, সামিদ সোম তো একেবারে জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলবেন, ফাহমেদুল অভিষিক্ত হবেন কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা। একটা দলে যখন খুবই গুরুত্বপূর্ণ পজিশনে একাধিক প্লেয়ারকে অভিষিক্ত করানোর একটা ব্যাপার থাকে কিংবা হোম ডেবিউ করার মতো একটা ব্যাপার থাকে, সেখানে কম্বিনেশনটা তৈরি করা, বাকিদের সাথে বোঝাপড়া আসলে কতটা তৈরি হবে সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে ভুটানের বিপক্ষে ম্যাচটা শুধুমাত্র একটা প্রীতি ম্যাচ নয়, এটা বরঞ্চ 10 জুন যে ম্যাচটা রয়েছে সেটা একটা ড্রেস রিহার্সাল হবে। এই ম্যাচে সব রকমের কম্বিনেশন কোচকে ট্রাই করতে হবে, রেজাল্টের দিকে যেমন গুরুত্ব দিতে হবে তেমনি খুবই ভালো মানের কিন্তু একটা লাইন আপ ম্যাচ শেষে আমরা যাতে করে পাই সেই জিনিসটার দিকেও নজর রাখতে হচ্ছে। আমি আজকের এই ভিডিওতে মূলত ভুটানের বিপক্ষে ম্যাচ এবং বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দলের কম্বিনেশন ফরমেশন কেমন হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যদি একেবারে ডিফেন্স দিয়ে শুরু করি, ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে মিতুল মারমাই এই মুহূর্তে হয়তো বা সুযোগ পাবেন। সেন্টার ব্যাকের দুটো পজিশন নিশ্চিত, একটাতে তপু বর্মন এবং আরেকটাতে তারিক কাজী রায়হান খেলবেন। তপু এবং তারিকের মধ্যে একটা বড় রকমের কম্বিনেশন লম্বা একটা সময় ধরে তৈরি হয়েছে। সেন্টার ব্যাক পজিশনে বাংলাদেশের কাছে অভিজ্ঞতা রয়েছে, খুবই ভালো মানের দুজন সেন্টার ব্যাক আছেন বলে আমি বিশ্বাস করি। সব মিলিয়ে সেন্ট্রাল ডিফেন্স বাংলাদেশের ডিফেন্সের একটা শক্তির জায়গা। এই জিনিসটা যাতে করে এই ম্যাচগুলোতে দেখা যায় সেটাও আশা করব। তবে রাইট এবং লেফট ব্যাক পজিশন নিয়ে যথেষ্ট আলোচনা করার সুযোগ আছে। যেমন সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনা করে তাজউদ্দিনকে কি আসলে রাইট ব্যাক পজিশনে রাখা হবে কিনা সেটা নিয়ে একটা কথাবার্তা বলার সুযোগ থাকবে। একইভাবে শাকিল আহাদ তপুর নামটাও আসা উচিত। লেফট ব্যাক পজিশনে হয়তোবা এই সময়টাতে এসে ইসা ফয়সালি ফার্স্ট চয়েস হবেন। রাইট এবং লেফট ব্যাক পজিশনে কতটা ব্যালেন্স আছে এবং তারা আসলে কতটা ভালো করতে পারেন সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। বাংলাদেশের ডিফেন্সে ফুল ব্যাক পজিশনটা আসলে অনেক ভাইটাল হতে যাচ্ছে। এবার যদি ডিফেন্সিভ মিডফিল্ডের কথা চিন্তা করি এবং আমি যদি এটাকে একটা 4-3-3 ফরমেশনের ভ্যারিয়েন্ট মনে করি, তাহলে লোন ডিফেন্সিভ মিডফিল্ডার হলে সেটা হামজা চৌধুরী হওয়া উচিত। তার দুই সাইডে সেন্ট্রাল ডিফেন্সে আমার কাছে মনে হয় জামাল ভুইয়া এবং কাজেম শাহ থাকা উচিত। যদিও এখানে অনেক আলোচনা করার সুযোগ আছে। একটা পজিশন সামিদ সোমের জন্য বরাদ্দ, এই জিনিসটা মাথায় রাখবেন। তিনি ভুটানের বিপক্ষে এই ম্যাচে দিনেই কিন্তু দেশে আসছেন, এই ম্যাচটা খেলবেন না। তবে পরবর্তী ম্যাচে তিনি যে অটোমেটিক চয়েস হিসেবে থাকবেন সেটা আলাদা করে মনে করিয়ে দিলাম। এখানে হামজা চৌধুরীর পাশে সামিদ সোমের একটা জায়গা নিশ্চিত, বাকি একটা জায়গায় কাজেম নাকি জামাল ভুইয়া সেটা নিয়ে কথাবার্তা বলার সুযোগ আছে। আমার কাছে এই মুহূর্তে প্রোফাইলগত কারণে আপনি হামজা চৌধুরীকে যখন নামান, মোহাম্মদ হৃদয়ের খেলার সুযোগ আছে বলে আমি মনে করি না ফার্স্ট চয়েস ইলেভেনে। আবার মুজিবুর রহমান, জনি, শেখ মোরসালিন এমন টাইপের অপশনের দিকেও আপনি যাবেন কিনা সেটা অনেকটা নির্ভর করে আপনি দিন শেষে 4-3-3 খেলবেন নাকি 4-2-3-1 ডবল পিভট একটা সিস্টেমে খেলবেন। আপনি যদি 4-3-3 খেলেন তাহলে হামজার সাথে জামাল এবং কাজেম এবং যে কোনো একজনের পরিবর্তে সামিদকে পরবর্তীতে যুক্ত করা, কাজেম এবং জামালের পজিশনে ফাইনাল থার্ডে তারপরে আপনি তিনজনকে খেলানেন। লেফট উইংয়ে সেক্ষেত্রে ফাহমিদুল, যিনি কিনা জাতীয় দলের অনুশীলনে আরও একবার নজর কাটছেন, তাকে খেলানো যায়। রাইট উইং পজিশনে রাকিব অনেকটা অটোমেটিক চয়েস এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিংবা অনেকটা ফলস 9 হিসেবেও কিন্তু আল আমিনকে খেলানো যায়, যিনি কিনা এবার লিগে 10টার মতো গোল করেছেন এবং এবার জাতীয় দলে একেবারে রীতিমতো করা নাড়ছেন। ভারতের বিপক্ষে ম্যাচে তাকে সুযোগ না দিলে এই ম্যাচে তাকে কিন্তু আসলে খেলানো যায়। এটা হচ্ছে ওভারঅল 4-3-3 ফরমেশনটাতে যদি আপনি স্টাক থাকেন। আর এবার যদি আপনি 4-2-3-1 ক্ষেত্রে যান, সেক্ষেত্রে হামজার সাথে ডবল পিভট হিসেবে আপনি আরও একজন মিডফিল্ডার খেলাতে পারেন। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হামজার সাথে জামাল ভুইয়াকে আপনি আরও একজন পিভট হিসেবে খেলাতে পারেন, বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে সামিদের কথাও চিন্তা করতে পারেন। আবার যে 4-2-3-1 মিডফিল্ড পজিশনগুলো আছে সেখানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে আপনি শেখ মোরসালিনের অপশনটাও বাজিয়ে দেখতে পারেন। যদি দিন শেষে আপনি ওই অপশন দিকে যান বা বর্তমান পারফরমেন্সের দিকে যদি যান, তাহলে আপনি আল আমিনকেও কিন্তু ওই একটা পজিশনে ট্রাই করতে পারেন। অথবা কিছুটা অ্যাডভান্স রোলে অন্য একজন মিডফিল্ডারকে খেলিয়ে আপনি একেবারে সেন্টার ফরওয়ার্ড হিসেবে আল আমিনকে শুরু করাতে পারেন। এখানে ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিমের মতো উইঙ্গারও আছেন, তাদেরকে দুই সাইডে আপনি রিপ্লেস করতে পারেন। পুরো ব্যাপারটা আসলে নির্ভর করছে কোন ফরমেশন, কোন ট্যাকটিক্যাল মাইন্ডসেট নিয়ে আপনি ম্যাচটা স্টার্ট করছেন। আমার কাছে মনে হয় ডিফেন্সে ফুল ব্যাক পজিশন, মিডফিল্ডে একটা পজিশন, ফাইনাল থার্ডে আসলে কি পরিমাণ গোল বাংলাদেশ কনভার্ট করতে পারে নাকি ভারতের বিপক্ষে একের পর এক মিস করে, এই ব্যাপারগুলো ভাইটাল হবে। এই প্রবলেমগুলো সলভ করতে পারলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ভালো কিছুই করতে পারে। এ ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন।